হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ব্রেনস্টর্মিং। আমি আব্দুল কাদের, এই টিউটোরিয়ালের হোস্ট। আর আজকে আমার আলোচনার বিষয় চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গণিত থেকে 4 নম্বর অঙ্ক। এটা হচ্ছে সিকোয়েন্স, যেটা ছিল এই অধ্যায়ের 3 নম্বর যে অঙ্কটা ছিল, যে অঙ্কগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো, তার 4 নম্বর পার্টটা। তো এই অংশের 3 নম্বর যে অংশটা ছিল, যেটা গাণিতিক বাক্যে প্রকাশের যে বিষয়টা, 1 থেকে 3 অলরেডি আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে 4 নম্বর সিকোয়েন্স বা 4 নম্বর অঙ্কটা। তো অঙ্কটা আমরা আগে প্রথম পড়ে নিই এবং এই অঙ্কের যে কি টার্ম মানে ইম্পর্টেন্ট টার্ম আছে সেটাকে আমরা হাইলাইট করব। এটার হাইলাইট করার মাধ্যমে এই অঙ্কের অনেক কনফিউশন দূর করা সম্ভব। এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা জানলে অন্যান্য অঙ্কগুলো করা সুবিধা হবে। ওকে, প্রথম অঙ্কটা পড়ি। রূপা ও মনির কাছে একসাথে আছে 875 টাকা। মনির কাছে রূপার থেকে 125 টাকা বেশি আছে। প্রত্যেকের কাছে কত টাকা আছে? যদি আমরা হাইলাইট করি, এখানে অঙ্কের ক্ষেত্রে আসলে কোনগুলো হাইলাইট করতে হবে অথবা কোনগুলো করতে হবে না, এই বিষয়টা যা ইনিশিয়ালি যেটা তোমরা শিখতেছো, এটা ধরা অনেকটা কষ্টসাধ্য হতে পারে। বাট অঙ্ক সলভ করার ক্ষেত্রে এটা করে নেওয়াটা ভালো, করলে অঙ্কটা অনেক সুবিধা, করতে সহজ হয় আর কি। আমি আপাতত হাইলাইট করি। এখানে দুজন ব্যক্তির কথা বলা আছে, তাদের একসাথে কত টাকা আছে? 875 টাকা। এটা আমার ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে আমার এখানে দুজনের টাকার সমষ্টি দেওয়া আছে, দুজনের একসাথে 875 টাকা আছে। পরে লাইনটা বলছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল লাইন, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে অথবা কম আছে। এই কথাগুলো এখানে ইউজ করে পুরো স্টুডেন্টদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সাধারণ স্কুলে দেখা যায় এটা অতটা গ্রহণ হয় না, বাট ভালো স্কুলগুলোর মধ্যে এই টার্মটা গ্রহণের কারণে স্টুডেন্টের অনেক সমস্যা হয়। শুধু এই কথাটার জন্য পুরো অঙ্কের মান পরিবর্তন হয়ে যাবে, বেশি অথবা কম। বলছে মনির কাছে রূপার থেকে 125 টাকা বেশি আছে। সত্যি কথা বলতে এই কথাটা অনেকে বুঝে না। তো এই 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 অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে একেবারে প্রাণ লাইন। এটা যারা ধরতে পারে না, অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা 100%। বলছে মনির কাছে রূপার থেকে 125 টাকা বেশি আছে। এটার মানে হচ্ছে রূপার থেকে আমরা যদি এতটুকু বাদও দেই, যদি এতটুকু পরি রূপার থেকে এত টাকা বেশি আছে কার? মনির। তো মনিরের টাকা বেশি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এখন এই জায়গাটায় এটাকে মনে রাখার জন্য এভাবে করতে পারি, মনির গ্রেটার দেন রূপা। এটা একটা ক্রুশিয়াল সাইন। দেখা গেল এই সাইনগুলো প্রথম অধ্যায়ে আলোচনা করা আছে। এটা মানে হচ্ছে মনির বেশি আছে রূপার থেকে। গ্রেটার দেন মানে হচ্ছে সে বড় অথবা বৃহত্তর আমরা বলি। এটা বুঝতে কষ্ট হতে পারে, বাট এতটুকু মনে রাখবা, এই সাইন দিয়ে আমাদের এতটুকু বোঝা যাচ্ছে যে মনির টাকাটা বেশি। এটা মনে রাখাটা জরুরি এই অঙ্কটা করার জন্য। আচ্ছা, এবার আমরা অঙ্কটা শুরু করি। এই অঙ্কের ক্ষেত্রে মূল হিট পয়েন্টে হচ্ছে যে 125। এখন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে গাণিতিক বাক্যে প্রকাশ করতে, যেটা বললাম, এটা 4 নম্বর অঙ্কটা। তো আমরা সমাধান করি। আচ্ছা, এখন আমরা গাণিতিক বাক্যে আমরা কিভাবে প্রকাশ করব? যদি আমরা অঙ্কটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, সেটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার 875 টাকা। আমি লিখলাম এখানে, আমরা ড্যাম আকারে লিখলাম 875 টাকা। ওকে, টোটাল বেশি আছে কত? 125 টাকা। এটা আমি লিখলাম, ভয়ের কিছু নেই, 125 টাকা। আচ্ছা, এখন অঙ্কের কথা আমরা যদি চিন্তা করি, যে এই টাইপের অঙ্ক অলরেডি কয়েকটা সলভ করা হয়েছে, যেখানে আমাদের বিভিন্ন চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করতে হয়। এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই সেই কাজটাই করতে হবে। চিহ্ন দিয়ে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটার আশ্রয় নিয়ে এটাকে সমাধান করতে হবে। তার মানে কিছু না কিছু করতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে যে কোর বিষয়টা, সেটা হচ্ছে যে এটা সব ক্ষেত্রেই, তো আমার যত টাকা আছে এবং যতটা বেশি আছে, এটার মধ্যে আমাকে মাথা কাটাতে হবে। যেমন দেখা যাচ্ছে যে আমার টোটাল টাকা হচ্ছে 875 টাকা। আমি যদি এতটুকু থিঙ্ক করি, এটা না করলেও হবে, যদি থিঙ্ক করি যে 125 টাকা যদি এটা থেকে মাইনাস করা হয়, মাইনাস কেন করা হয় এটা আমি একটু পরে বলতেছি। আপাতত 875 টাকা যদি আমরা 125কে আমরা মাইনাস করি, তার মানে যতটুকু বেশি অথবা যতটুকু কম, এই টাইপের কনসেপ্ট যদি আসে, যতটুকু বেশি আছে অতটুকুকে যদি আমরা মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের এতটুকু খেয়াল রাখতে হবে, দুটো টাকা কিন্তু মোটামুটি সমান হয়ে যাবে।
তার মানে আমি আরেকটা যদি ডেমো করে দেখাই, সাপোজ আমার কাছে আছে, মানে আমার কাছে আছে 8 টাকা, আমার এই ছাত্রের কাছে আছে 6 টাকা। যদি আমরা এটাকে এভাবে একটু প্রকাশ করি, সংখ্যা একটু সাধারণভাবে প্রকাশ করি, তাহলে আমি বললাম যে আমার কাছে এবং ছাত্রের কাছে টোটাল আছে 14 টাকা সাপোজ, এবং আমার কাছে আমার ছাত্র থেকে 2 টাকা বেশি আছে। এরকম যদি আমরা বলি, যদি আমরা এরকম বলি 2 টাকা বেশি আছে, সেক্ষেত্রে আমরা কি, যদি 14 থেকে 2 টাকা মাইনাস করি তাহলে কত হবে, 12 হবে। অনুরূপ ভাবে আমার যতটুকু বেশি আছে অতটুকু যদি আমি মাইনাস করি, এখানে কিন্তু 6 পাবো। তারপরে একটু যদি আমরা খেয়াল করি যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এটা আমাকে একটু থিঙ্ক করতে হবে। প্রথম কি করতে হবে, আমাদের এমন কিছু করতে হবে যে দুটো ব্যালেন্স সমান হয়। তো আমরা কি করলাম, আমার 8 ছিল, আমার স্টুডেন্ট 6 ছিল। প্রথমে আমরা কি করলাম, সমান চিন্তা করছি, যতটুকু বেশি আমি 8 থেকে 2 বাদ দিই, তাহলে কত হচ্ছে 6, তার 6 আর আমার 6, মোটর কত হলো, 12 হলো। এখন যদি আমরা 12কে 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে কেন ডিভাইড করব, মোট দুজনের টাকা, দুজনের টাকাকে যদি 2 দিয়ে ডিভাইড করা হয় একজনের টাকা পাওয়া যায়। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা 6 আসে। যখন আমরা একজনের টাকাটা পেয়ে যাব, আরেকজনের টাকাটা সহজে বার করা সম্ভব। তাহলে অঙ্কের প্রসেসিং এ দুটো হবে, প্রথম আমাকে কি করতে হবে, মোট টাকা থেকে অতিরিক্ত টাকা মাইনাস করতে হবে, দেন আমরা 2 দিয়ে ভাগ করব। এতটুকু করলে একজনের টাকা বের হয়ে যাবে। আশা করি এই কনসেপ্টটাতে কারো কোনো প্রবলেম নেই। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যটা কি হবে, টোটাল টাকা আমার 875, অতিরিক্ত টাকা কত, মানে 125, যেটা বেশি সেটার কথা 125, এটাকে আমরা বাদ দিব। যখন আমরা কি করব, মোট টাকা থেকে অতিরিক্ত টাকাটাকে বাদ দিব, মানে যতটুকু বেশি অতটুকুকে বাদ দিব, তাহলে আমরা কি পাবো, এখানে এমন একটা ব্যালেন্সকে বোঝাবে যেটা আমরা যদি হিসাব করি তাহলে দুজনের টাকা যে যোগফলটা আছে সেটা সমান থাকবে, এবং তখন যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে একজনের টাকা বের হয়ে যাবে। এই কনসেপ্টে অনেক প্রবলেম হতে পারে। জাস্ট আমি একটু থিঙ্ক করি যে আমার ছিল হচ্ছে 14 টাকা মোট এই জায়গাটায়, এখান থেকে আমার বেশি ছিল হচ্ছে 2 টাকা, যে 6 আর 2 এর মধ্যে তুলনা করলে তাহলে আমরা কত পাবো, 12 পাবো। যখন 12কে আমরা দুজনের টাকা দিয়ে ভাগ দিব, মানে 2 দিয়ে ভাগ দিব, তখন কিন্তু আমরা 6 পাবো। এক্ষেত্রে কিন্তু সমান হয়ে যাবে। 6 কার টাকা পাচ্ছি, আমরা ছাত্রের টাকা পাচ্ছি। ওকে, যেহেতু আমি 2 টাকা বেশি ছিলাম, পরবর্তী যদি আমার টাকার সাথে আমি ছাত্রের টাকার সাথে 2 টাকা যোগ দিই, তখন কিন্তু আবার আমার টাকা চলে আসবে। অঙ্কটা এই ফর্মুলায় কাজ করে। আমাকে প্রথম ছাত্রের টাকাটা বার করতে হবে, ছাত্রের টাকাটা বার করলে আমার টাকাটা আমি পেয়ে যাব। তার মানে যার টাকা বেশি আছে তারটা আমরা বের না করে, যার টাকা কম আছে তারটা আমরা বের করব, তারপরে যতটুকু আমার বেশি আছে অতটুকু আমি যোগ করে দেবো, তাহলে অঙ্ক শেষ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথম আমাকে কি করতে হবে, রূপার টাকাটা বার করে চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখানে, এটা অ্যাকচুয়ালি রূপার টাকা, যদি আমরা চিন্তা করি থিঙ্ক করলে বার হয়ে রূপার টাকাটা। ওকে, তাহলে আমরা যদি এটাকে লিখি, কত হয় এটা, এখন আমরা রাফ দেখাবো একটা, 875, কতটুকু বেশি আসছে, যতটুকু বেশি অতটুকু মাইনাস করে দেবো। ওকে, বিয়োগ করি, 0 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে থাকে হচ্ছে 5, হাতে কোনো সংখ্যা নেই, 8 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 7। এই টাকাটা হচ্ছে আমাদের, মানে যে দুজনের টাকা আমরা যোগ করি, অতিরিক্ত টাকা বাদে দুজনের টাকা, এটা তাহলে কত আছে, 750। ওকে, তাহলে 750 লিখলাম। এখন যদি আমরা 750-কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে, 2 7-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায় সর্বোচ্চ। বিয়োগ করলে 1 থাকে, 2 1-এর মধ্যে যায় না, 5 টানতে হবে। 2 15-এর মধ্যে কতবার যায়, 7 বার যায়, 7 দুগুণে 14। 8 বার নিলে আবার 16 হয়ে যায়, সেটা সম্ভব না। 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 1, হাতে কোনো সংখ্যা নেই, 1 থেকে 1 গেলে 0, পাশে 0টা মানে 5 দুগুণে 10। আচ্ছা, তো এটা সাধারণটা রাফ। এখানে আমার কত আসতেছে, 375 টাকা। এই টাকাটা কার টাকা, যদি আমরা একটু থিঙ্ক করি, যদি এখানে কথাটা গাণিতিক বাক্য লেখা আছে, অ্যাকচুয়ালি এই টাকাটা হচ্ছে আমার রূপার টাকা। এই রূপার টাকার সাথে যখন আমরা অতিরিক্ত টাকাটাকে যোগ করব, তখন কিন্তু আমার মনের টাকাটা বের হয়ে যাবে। এটা জাস্ট থিঙ্ক করার বিষয়, অঙ্কটা করার আগে অঙ্কটা থিঙ্ক করতে হবে। আর এই কথাটা কিন্তু খুবই ক্রুশিয়াল, যতটুকু বেশি আছে যতটুকু কম আছে। ওকে, এটা আমি একটু পরে বুঝাই, এটা থাকলে আমরা কি করবো। আপাতত এই অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। তো আমার কথা, এই যে আমি যেটা বুঝালাম সেটা হচ্ছে, যে টাকাটা আমার বার হয়েছে সেটা কিন্তু আমার রূপার টাকা বোঝাবে। কিভাবে বোঝাবে, অতিরিক্ত বাদ দিচ্ছি আমরা, অতিরিক্ত টাকাটা কিন্তু মনের টাকার মধ্যে পড়ে। যখন অতিরিক্ত টাকা বাদ দিয়ে দিব এবং 2 দিয়ে ভাগ দিব, তখন কিন্তু রূপার টাকাটাই বের হয়ে আসবে।
তো এবারে যদি আমরা অঙ্কের প্রসেসিং করি, এটা হচ্ছে একটা ইকুয়াল পয়েন্ট, এটা আমাদের বার করতে হবে। এবার আমরা যদি চিন্তা করি যে মনির টাকাটা রূপার টাকাটা আমরা বার করবো, চিন্তা করতে হবে না, এভাবে না, এভাবে আসলে এটা একটা গাণিতিক সাইন দিয়ে বুঝলাম। আমরা অঙ্কটাকে সুন্দর করে করবো যাতে করে বোঝা যায়। প্রথমে আমরা মনির টাকা বার করবো। অতএব মনির আছে কত টাকা? 375। এটা আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট অথবা মাঝামাঝি একটা অংশ যেখানে সবার টাকা সমান। কিন্তু যদি আমরা প্রশ্নটা পড়ি, এত টাকা কিন্তু তার বেশি ছিল, তো এটার সাথে যদি আমরা 125 যোগ করে দিই, তাইলে কিন্তু টাকাটা মানে অ্যাকচুয়ালি মনির টাকাটা বের হয়ে যায়। তো রূপার টাকাটা আমরা বার করবো, রূপার টাকা এটাই হবে, তারপর আমাকে গণিতের ভাষা সেটাকে বোঝাতে হবে। এটা যদি আমরা করি, দুজনের যে টাকাটা আছে তার সাথে যদি আমরা 125 যোগ করি, তাহলে কিন্তু আমাদের মনির টাকাটা বের হয়ে যাচ্ছে। এবার যদি আমরা যোগ করি, রাফ করতেছি না আমি, 5 যোগ করলে 10, 10 শূন্য, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 7 যদি যোগ করি তাহলে কত আছে? 10, 10 শূন্য, হাতে আছে হচ্ছে 1, 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5। এটাকে আমরা টাকা লিখবো এভাবে। অবশ্যই আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট না দিলেও হয়, দিলে ভালো। বের হয়ে গেল, ঠিক আছে। এটা রাফ করতে পারো তোমরা চাইলে, আমি করলাম না, সবার একটা অঙ্ক এই জন্য। এটা মনির টাকা বার হলে এবার যদি আমরা এটা থিঙ্ক করি যে টোটাল টাকা ছিল আমার 875 টাকা এবং মনির টাকাটা হচ্ছে 500 টাকা, তাহলে টোটাল টাকা থেকে যদি আমরা মনির টাকাটা বাদ দিই তাহলে কিন্তু আমার রূপার টাকাটা বের হয়ে যাবে। আমরা রূপার টাকা যাই বার করি এটাই কিন্তু বার হবে, কিন্তু এটাকে ডাইরেক্ট লেখা যাবে না এইভাবে। তাহলে আমরা যদি রূপার টাকাটা লিখি, অতএব রূপার আছে কত হবে? মোট টাকা 875 এবং মনির টাকা হচ্ছে 500 টাকা। আমরা মাইনাস করে ব্র্যাকেট দিব। যদি এটাকে আমরা মাইনাস করি তাহলে কি আসবে? 875 মাইনাস 500, বিয়োগ করে 5 থেকে 0, 5 থেকে যদি 0 চলে যায়, সরি হ্যাঁ 5 থেকে 0 যাবে 5, 7 থেকে যদি 0 চলে যায় 7, আর এখানে যদি আমরা চিন্তা করি 8 থেকে 5 গেলে থাকে হচ্ছে 3, সিম্পল হিসাব। তাহলে এখানে আসতে হচ্ছে 375 টাকা। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করি এটা কিন্তু এটাই, বাট এটা অঙ্ক প্রসেসিং করা হচ্ছিল, বাট মূল অঙ্ক উত্তর কিন্তু এটা হবে। এটা কিন্তু ডাইরেক্ট বার হবে না, আমরা চেষ্টা করব যারটা বেশি অথবা যারটা কম সেটা দিয়ে আমরা বার করার চেষ্টা করব, তাহলে অঙ্কের মোটামুটি ক্যালকুলেশন চলে আসবে। আশা করি এটা কারো বুঝতে কোনো প্রবলেম নেই। এখানে মোটামুটি অঙ্কের যেগুলো রিকোয়ারমেন্ট ছিল আমরা ফিল আপ করছি। আমি অঙ্কটাকে একটু রিভিউ করি। আমার দুজনের টাকা দেওয়া আছে এবং একজনের টাকা একটু কম বেশি করে দেওয়া আছে, এটাই অঙ্কের কোর পয়েন্ট। যতটুকু কম বেশি করে দেওয়া আছে এতটুকু আমাকে ধরতে হবে। তো আমরা কি করব, অঙ্কের একটা নিয়ম অনুসারে আমরা কি করব, মোট টাকা থেকে যতটুকু বেশি অথবা যতটুকু কম অতটুকু আমরা হিসাব করব এবং 2 দিয়ে ভাগ করলে এখানে একজনের টাকা বার হবে, এটা হচ্ছে ইকুয়াল টাকা যেটাকে বলা হয়। দেন যার যতটুকু বেশি আছে অতটুকু আমরা যোগ করে দেব। তারপর আমরা কি করব, একজনের টাকা পেয়ে যাব। এটা যদি আমরা 875 থেকে বাদ দিই বাকি টাকাটা বের হয়ে আসবে। আমরা জাস্ট এতটুকু বুঝতে হবে যে এই যে যতটুকু বেশি বলতেছে কার বলতেছে এটা আমাকে খেয়াল রাখতে হবে। আশা করি এটার মধ্যে কারো কোনো প্রবলেম নেই। এই অঙ্কের আরেকটা থিম আছে যেটা আমি অলরেডি বললাম যে এখানে যদি বেশি জায়গায় কম বলে তখন আমরা কি করব। যদি এটা বলে তাহলে অঙ্কের পুরো মান পরিবর্তন হয়ে যাবে। তার মানে অঙ্কের রিভার্স করবে, এটা হচ্ছে যে মনির যে টাকা থাকবে সে টাকাটা হয়ে যাবে যে রূপার, আর রূপার যে টাকাটা থাকবে সেটা হয়ে যাবে মনির। তো এই কথাটা, এই যে কনসেপ্টটা আছে কম বা বেশি বলুক, এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের চিন্তা করতে হবে কার বেশি আছে। এই ক্ষেত্রে ডাইরেক্ট যদি বলে দিচ্ছি তাহলে আমরা মনি গ্রেটার দেন রূপা লিখতেছি, কিন্তু এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি যে মনির কাছে রূপার থেকে 125 টাকা কম আছে, এই কথাটা যদি আমরা বলি তাহলে কিন্তু তখন কিন্তু পুরো সাইনটা পরিবর্তন হয়ে যাবে, এরকম হয়ে যাবে তখন রূপা গ্রেটার দেন মনি। তার মানে আমাকে এখানে বেশি বলুক অথবা কম বলুক আমাকে কি করতে হবে, এই বড়টাকে থিঙ্ক করতে হবে। যদি রূপার এত টাকা মানে মনির এত টাকা রূপার থেকে কম থাকে, মানে আমার যে সিকো যেটা আমি বললাম, তাহলে আমাকে চিন্তা করতে হবে কারটা বেশি, সেক্ষেত্রে রূপারটা বেশি হবে। যদি মনির রূপার থেকে 125 টাকা বেশি না হয় কম হয়, তাহলে সেক্ষেত্রে মনির টাকা কম রূপারটা বেশি হবে। এই যে বেশি বলতেছি আমরা, আমাদের কম বললে আমরা বেশিটাকে চিন্তা করে নিব, তখন কিন্তু এইভাবে আমরা চিন্তা করি যে রূপার বেশি আছে। আমরা একই কাজ করব, একই কাজ করার পর শুধু মনির জায়গায় আমরা রূপাটাকে বসিয়ে দেব। যদি রূপার টাকা যখন আসবে সেম ভাবে আমরা বিয়োগ করব, মানে যদি বলা হয় কম বা বেশি, যার কারণে পুরো অঙ্কের মানটা রিভার্স করবে, মানে উল্টে যাবে।
তো আমাদের পুরো অঙ্কর কনসেপ্ট ঠিক থাকবে, জাস্ট এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে, কারটা বেশি যদি আমাকে কম বলতেছে, বাট আমরা দেখবো কারটা বেশি বলতেছে, সেটাকে আমরা ধরে অঙ্কটাকে সলভ করব। আশা করি এখানে কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবা, আমি এটাকে ভালো মতো করে দেওয়ার চেষ্টা করব। পরের অঙ্ক আমরা শিফট করি। এই অংশে যদি আমরা 5 নম্বর অঙ্কটা দেখি, সেম মানে আগের অঙ্ক 4 নম্বর ছিল, এটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা, গাণিতিক বাক্যের অঙ্কটা। এখানে বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, পিতা পুত্রের বয়সের 4 গুণ, পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত, অথবা বয়স নির্ণয় করো। অঙ্কের যদি আমরা একটু কিছু পয়েন্ট হাইলাইট করি, সমষ্টি 55 বছর, পিতা পুত্রের বয়সের 4 গুণ। তো এই তথ্যগুলো আমাকে দেওয়া আছে, যে তথ্যগুলোর বেস করে এই অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে। আমরা গাণিতিক বাক্যে সাধারণভাবে প্রকাশ যদি আমরা বলি, এটা বলে ভুল হবে। অঙ্কটা নর্মাল ভাবে করা যায়, গাণিতিক বাক্যে প্রকাশ করা যায় না, অ্যাকচুয়ালি করা যায়, বাট অঙ্ক নর্মাল অঙ্কটি আমরা করবো এটা যেভাবে আসে আর কি। ওকে, তাহলে এখানে আমার কি বলছে যে সমষ্টি দেওয়া আছে আর পিতা পুত্রের বয়সের একটা আমাদের শর্ত দেওয়া আছে। আমরা এভাবে লিখবো এটাকে, যেমন পুত্রের বয়স সমান সমান 1 গুণ। এখানে একটু লেখা যায়, কতটা খারাপ দেখা যায়, যেমন পুত্রের বয়সের 1 গুণ। প্রত্যেকটা মানুষ যা থাকে সে তার বয়সের 1 গুণ হয়। যেন আমি যদি বলি আমার বয়স 24 বা 25 বছর, আমার বয়সের 1 গুণ হবে, কারণ শর্তটা পুত্রের উপর আরোপ করা হচ্ছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পিতার বয়সে, কিন্তু পুত্রের বয়সে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু পুত্রের বয়সের 1 গুণ, কথাটা অড দেখা যায়। তাই এভাবে লিখলাম, পুত্রের বয়স 1 গুণ। এখানে একটা কথা লেখা যায় ধরি, এটা আরো ভালো হয়, কারণ ধরতেছি আমরা। ওকে 1 গুণ। অতএব পিতার বয়স কমা পুত্রের বয়সের 4 গুণ। মোটামুটি এই যে আমি লিখলাম এটা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে শর্তটা কার উপর আরোপ করা হচ্ছে। পুত্রের বয়স ধরলে কিন্তু পিতার বয়স আমরা পাবো, কারণ শর্তটা এটাই বলতেছে যে পুত্রের বয়স পিতার বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স আমরা যা ধরবো তার সাথে 4 গুণ করে দিব। যদি এখানে 4 গুণের জায়গায় 5 গুণ বলতো, এখানে 5 গুণ হতো। এখন আমরা যদি এটা হিসাব করি যে অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বা যোগফল একই কথা বোঝায়, তাহলে টোটাল কত আসতেছে? 5 গুণ আসতেছে। আচ্ছা, এবার অঙ্কটা আমাদের মোটামুটি সমাধান একটা হয়ে গেছে। এটা যদি আমরা লক্ষ্য করি যে পিতার পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ, আবার এখানেও পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 হচ্ছে, তার মানে এখানেও 5, দুজনেরটা আমরা কি করলাম, একটা হিসাব করে সমষ্টি নির্ণয় করলাম। এখানেও কিন্তু পিতা বয়সের সমষ্টি দেওয়া আছে। যখন দুটোটা একই অবস্থানে বিদ্যমান আছে, তাহলে আমরা কি করতে পারবো, দুটোর মধ্যে ক্যালকুলেশন করতে পারবো। জাস্ট আমরা থিঙ্ক করি, এরকম যদি আমরা বলি যে আমাদের কাছে 5টা কলা আছে, 5টা কলার দাম 10 টাকা, আমরা যদি একটা কলার দাম ভাগ করতে, তাহলে 5 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, তাহলে কিন্তু একটা কলার দাম বের হয়ে যাবে। ঠিক আছে, 5টা কলার মোট দাম 5টা, মোট কলা সংখ্যা 5টা। যখন মোট কলা দিয়ে ভাগ করা হয়, তখন একটার দাম বার হয়, এটা আমরা সবাই জানি। আমরা এই কাজটাই করব। যখন আমরা যদি 55কে যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা 1 গুণ পাবো, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি পুত্রের বয়স হবে। অঙ্কের সিকোয়েন্সটা এরকম যে 1 গুণ মানে 1 যদি বার করতে চাই, 1 বার করতে পারি, সেটা হবে পুত্রের বয়স। অনুরূপ 5 গুণকে যদি 55-র মধ্যে ভাগ করি, 1 গুণ পাওয়া যাবে, 1 গুণের বয়সটা পাওয়া যাবে, সেটা হবে পুত্রের বয়স। তাহলে আমরা কি লিখবো, অতএব পুত্রের বয়স কত হবে, 55 ভাগ 5, এখানে হবে বছর, কারণ বয়সটা বছরে কনভার্ট হয়। তাহলে আমরা যদি এখন 5কে 55-এর মধ্যে ভাগ করি, কত আছে, 5, 5-এর মধ্যে একবার আসে, আবার 5, 5-এর মধ্যে একবার আসে, সহজ একটা ভাগ, কত, 11 বছর।
তাহলে ছেলের বয়সটা চলে আসলো কিন্তু সহজভাবে। তাহলে পুত্রের বয়সের সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে পিতার বয়স পাবো। অতএব পিতার বয়স কত আসতেছে, পুত্রের বয়স গুণ 4, যেটা অঙ্কের আমার সিকোয়েন্স। কিন্তু পুত্রের বয়সে আমি 4 দিয়ে গুণ করলে কিন্তু চলে আসবে, এখানে হবে হচ্ছে বছর। তাহলে কত আসবে, আমরা গুণ করবো এখানে 11 গুণ 4, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 44। তাহলে আমরা লিখবো 44 বছর। এখন যে উত্তরটাকে এখানে লিখে দিই, 11 বছর, 11 বছর কমা 44 বছর। এত কিছু লেখার প্রয়োজন নেই, তাহলে উত্তরের মধ্যে শুধু উত্তরটা আসবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি একটু রিভিউ করে দিই। এখানে লেখা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে, আর একটা শর্ত আরোপ করা আছে, পিতা পুত্রের বয়সের 4 গুণ। তো আমরা পুত্রের বয়স ধরে একটা সমষ্টিকে আনবো, দেন যে সমষ্টি পাবো মোট সমষ্টির মধ্যে আমরা ভাগ করে দেবো, তখন পুত্রের বয়স আসবে। পুত্রের বয়সের সাথে যখন আমরা 4 গুণ করে দেবো তখন পিতার বয়স চলে আসবে। অঙ্কের সিকোয়েন্সটা খুবই সিম্পল। আশা করি এটাতে কারো কোনো প্রবলেম নেই। এই অংশে যদি আমরা 6 নম্বর অঙ্কটা দেখি, এটা লেখা আছে যে 4টি মুরগি 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? অঙ্কের ইনফরমেশন অনেক কিছু দেওয়া আছে, আমরা আগে মূল ইনফরমেশনগুলোকে হাইলাইট করব। সেগুলো হলো 4টা মুরগি 3টা হাঁস একত্রে 639, একটার দাম 85 টাকা, আর একটা মুরগি আমার কাছে চাওয়া। মোট কথা আমি একটা মুরগির দাম বার করবো। অঙ্কে অনেক ইনফরমেশন দেওয়া আছে। এই ধরনের অঙ্ক সলভ করার আগে আমাদেরকে একটু থিঙ্ক করতে হবে যে সব ক্ষেত্রে যে একটার দাম দেওয়া আছে আরো একটা জিনিসের দাম চাচ্ছে। 2 ধরনের এলিমেন্ট, একটা হচ্ছে মুরগি আর হাঁস, যার মধ্যে একটা হাঁসের দাম দেওয়া আছে। আমরা যদি অঙ্কটা একটু থিঙ্ক করি যে মোট 4টা মুরগি ও 3টা হাঁসের দাম একত্রে দেওয়া আছে, এখানে অবশ্যই অঙ্কের কোনো ইনফরমেশন তারা দিয়ে দেয়। আমি যেটা আগেও বলি যে অঙ্কের ক্ষেত্রে একটা অংশ দেওয়া থাকে, সেটাকে ধরে আরেকটা অংশ আমাকে বার করতে হয়। একটু খেয়াল যদি আমরা করি, একটা হাঁসের দাম কিন্তু আমাকে দেওয়া আছে, একটা হাঁসের থেকে যদি আমরা 3টা হাঁসের দাম বার করি তাহলে অঙ্কটা সমাধান করতে অনেক সহজ হয়ে যাবে। তো আমি অঙ্কটা করি, তাহলে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা সব ক্ষেত্রে যে যেটা আমার দেওয়া থাকবে তাকে আমরা বেস ধরে মোট কতগুলো দেওয়া আছে সেটা আমরা বার করব। এই সংখ্যাগুলো অনেক সময় পরিবর্তন হয়, 3টা হতে পারে, 4টা হতে পারে, 8টা হতে পারে। আমাকে খেয়াল রাখতে হবে যে আমার একটা হাঁসের দাম দেওয়া আছে, জাস্ট রিভার্স করে দিলে কিন্তু অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। হতে পারে যে একটি হাঁসের জায়গায় তারা বলতে একটা মুরগির দাম কত, তখন আমরা মুরগিতে ফেরত আসবো। আশা করি আমার কথাটা ক্লিয়ার। একটা হাঁসের দাম দেওয়া আছে, তাহলে একটা হাঁসের দাম ধরে আমরা 3টা হাঁসের দাম বার করব। কেন, এটা আমি একটু পরে রিপ্লাই দিচ্ছি। আপাতত এটার সাথে আমাকে কানেক্ট করতে হবে। তাহলে কি হবে, একটি হাঁসের দাম কত টাকা, 85 টাকা দেওয়া আছে স্পষ্ট, 85 টাকা। অতএব কয়টা হাঁস বার করবো, যে কয়টা হাঁস দেওয়া আছে 3টি হাঁসের দাম। এই বিষয়গুলো এক এক স্কুলে এক এক রকম, যে স্কুলে যেভাবে বলে, তো এভাবে দিলে ভালো, না দিলে কোনো প্রবলেম নেই, লিখতে পারো তোমরা। 85 গুণ 5। তো এটাকে আমরা কেন গুণ করতেছি, একটা জায়গায় 3টা হলে আমাদের এটা মূল্য টাকাটা বেড়ে যাবে আর কি। একটা হাঁস কিনতে যে খরচ, 3টা হাঁস কিনতে বেশি খরচ হবে। আমরা গুণ করি তাহলে কত আসে, 3 5 15। এখানে আমরা 15 লিখবো, 15 5 হাতে আছে 1, 3টা 24 আর 1 হচ্ছে 25, 25 এরকম আসবে একটা 255 টাকা। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের যদি এই 4টা মুরগি 3টা হাঁস থেকে যদি আমরা 3টা হাঁসের দামকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা 4টা মুরগির দাম পাবো। অঙ্ক এইভাবে চলতেছে, 4টা মুরগির দাম পাওয়া গেলে একটা মুরগির দাম এমনি বার করা যাবে। ওটা আমরা আসি আবার এই লাইনটা আমরা লিখবো, 4টি মুরগি ও 3টি হাঁসের একত্রে দাম, বা দাম একত্রে লেখা যায়, কোনো প্রবলেম নেই, কত, 639 টাকা। এবং
কি বার করছি? 3টা হাঁসের দাম বার করছি। এখানে লিখবো আমরা 3টি হাঁসের দাম, একত্রে লেখা যাবে না, এই জায়গাটা খালি থাকবে। কত আসতেছে? 255 টাকা। এখানে আমরা লিখবো 255 টাকা। আমি কিছুই করলাম না। এই অঙ্কে আমাদের যে বেসমেন্ট আছে, হাঁসের দাম দেওয়া আছে, একটা থেকে আমরা 3টা বার করব। কয়টা বার করবো এখানে দেওয়াই থাকবে, যা দেওয়া থাকে। দেন আমাদের 4টা মুরগি ও 3টা হাঁসের থেকে 3টা হাঁসের দাম আমরা বার করব। যদি আমাকে একটা মুরগির দাম বলে দিত এখানে, তাহলে কিন্তু আমি এখান থেকে 4টা মুরগিকে আমরা বাদ দিব। কি হচ্ছে এখানে? 4টা মুরগি ও 3টা হাঁসের থেকে যদি 3টা হাঁসের দাম বাদ দেই, 4টা মুরগির দাম আমরা পাবো। বাকিটা আমরা একটু পরে আসি। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কি আসবে? যদি 4টা হাঁস থেকে 4টা মুরগি ও 3টা হাঁস থেকে 3টা হাঁসের দাম চলে যায়, বিয়োগ হয়, তখন কিন্তু আমাদের 4টা মুরগি থাকবে। অতএব 4টি মুরগির দাম, আমরা মাইনাস করতেছি কিন্তু মাইনাসটা এই জায়গায় হবে, অবশ্যই বলতে হবে বিয়োগ করতেছি আমরা। এখানে লিখবো আমরা হচ্ছে বিয়োগ করে, না লিখলেও হয়, করলে ভালো। এটাকে মাইনাস দেওয়া হচ্ছে কিন্তু বিয়োগ করে, এটা আমাকে বিয়োগ করতে হবে। ডাইরেক্ট রাফ করে আছে, রাফের মতো আর কি। নম্বর 9 থেকে 5 গেলে থাকে হচ্ছে 4, 3, 5, উপরেটা ছোট 10 যোগ করবো আমরা, 13 হয়ে যাবে। 13 থেকে 5 গেলে থাকে হচ্ছে 8, হাতে আছে হচ্ছে 1, একটা সাথে যোগ হয়ে যাবে 1 আর 2 3, 6 থেকে 3 গেলে থাকে হচ্ছে আমার 3 টাকা। ওকে, এখন যদি আমরা থিঙ্ক করি যে আমার 4টা মুরগি দেওয়া আছে, আমার কাছে একটা মুরগি চাওয়া হচ্ছে। আমি অলরেডি এটা অনেকবার বলছি যে ঐকিক নিয়মের বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যখনই আমাকে 1 বলবে তখন আমাকে ভাগ চিন্তা করতে হবে, এটা সব ক্ষেত্রে। অতএব একটি মুরগির দাম, ডাইরেক্ট আমরা কি করব? 384-কে 4 দ্বারা ভাগ করব, কারণ 1 যার নিচে চলে আসবে সে ওখানে অটোমেটিক ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম আমাদের এখানে। এখন যদি আমরা ভাগ করি তাহলে কি আসবে? 384। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। আমরা যদি দেখি যে 4 3-এর মধ্যে যাচ্ছে না, তাহলে আমাকে 38 ধরে নিতে হবে। 4 9 36, সর্বোচ্চ 9 বার যাবে। এই গুণ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, ভাগ নিয়ে, আশা করি প্রবলেম হওয়ার কথা না। এটা আমার 34, আমাকে বুঝতে কষ্ট হতে পারে। 34, 8 থেকে 6 গেলে থাকে হচ্ছে 2। ওকে, 3 থেকে 3 গেলে 0 থাকে। 2 4 2-এর মধ্যে যাচ্ছে না, পাশে 4 নামবে। 4 24-এর মধ্যে যাবে 6 বার। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 96 টাকা। উত্তর 96 টাকা। আমি অঙ্কটাকে একটু রিভিউ করি। এই অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, দেখা যায় প্রায়। এখানে 4টা মুরগি 3টা হাঁসের দাম দেওয়া আছে একসাথে, এবং একটা হাঁসের দাম আমাকে বলতেছে। এই অঙ্কে অনেক কিছু ঘোরানো সম্ভব। এখানে যেমন 3টা 4টা আছে, 3টা আছে, এই মানগুলো পরিবর্তন হতে পারে। আবার একটি হাঁসের দাম জায়গায় একটি মুরগির দাম বলে দিতে পারে। এই বিষয়গুলো হচ্ছে পরিবর্তনশীল। তোমরা যারা ক্লাসে পড়তেছো, এগুলো আসলে দেখা গেল যে অঙ্ক অনেকে বুঝে না, ঘুরিয়ে দিলে কথাই নেই, অনেকে বুঝে দিই সম্ভব না। তারপর আমি বলবো এটাকে বুঝে করার চেষ্টা করবো, করতে করতে প্র্যাকটিস করতে করতে শিখবা, দেখবে এগুলো সহজ লাগতেছে। এই অঙ্কের ক্ষেত্রে যদি একটা দেওয়া থাকে আর একটা চাওয়া হয়, তাহলে যেটা দেওয়া আছে তাকে বেস ধরে আমাকে তার কতগুলো দেওয়া আছে মোট সেটাকে আমরা বার করবো। যেমন একটি হাঁসের দাম দেওয়া আছে, আমরা 3টা হাঁসের দাম বার করবো। দেন 4টা মুরগি আর 3টা হাঁসের থেকে আমরা 3টা হাঁসের দাম বাদ দিব। বাদ দিলে আমরা 4টা মুরগির দাম পাবো, কারণ 3 দিন কাটা পড়ে যাচ্ছে। 4টা মুরগির দামকে যদি এখন আমরা 4 দিয়ে ভাগ দিই, তখন কিন্তু একটা দাম বার হবে। আমি বললাম না যে 4টাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু একটাই বার হয়, আর একের কনসেপ্ট হচ্ছে ভাগের, তো ভাগটা করা হয়েছে। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকাটা একদম স্বাভাবিক, যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি এটাকে আবার সলিউশন করে রিআপলোড দিব। আর আমি এতটুকু রিকোয়েস্ট করবো যে, আসলে রিকোয়েস্ট কথা খারাপ দেখা যায়, আমি বলবো যে এটাকে তোমরা বুঝতে সমস্যা হলে বারবার রিভিউ করে দেখবে যে আশা করি সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।